জীবনে মানুষের এমন সিচুয়েশন আসে যে মানুষ কখন কি করছে তা সে নিজেও জানে না। আমরা মানুষের ঠুনকো মিথ্যে কথায় নিজের সব থেকে প্রিয় জিনিসটা হারিয়ে ফেলি, যেমনটা আজ আমার সাথেও হয়েছে। আমি কি বলতেছি আপনারা বুঝতে পারতেছেন না, তাই তো? তো চলেন আপনাদের বুঝিয়ে বলছি। শুরুতেই আমার পরিচয়টা দিয়ে নেই। আমি সুজন আহমেদ, বাবা মায়ের দুই মাত্র ছেলে। আসলে দুই মাত্র বলার কারণটা হলো আমার একটি ছোট বোন আছে, আর তার নাম মিম। তো চলেন, এখন অনেক তো পরিচয় দিলাম, এখন গল্পে না হয় বাকি পরিচয়টা জানতে পারবেন। কিরে বন্ধু, তুই কি আজ কলেজে আসবি না? আর তোকে ফোন দিচ্ছি, ফোন ধরিস না কেন? আরে বন্ধু, আমি তো এখনো ঘুম থেকে উঠিনি রে, আর এর জন্য তোর ফোনটা ধরতে পারিনি। আর আমি মাত্রই ঘুম থেকে উঠলাম, উঠে দেখি তুই আমাকে ফোন করেছিস, তারপর তো ফোন ধরলাম আমি। আর হ্যাঁ, কলেজে আসবো তো, তুই থাক, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসিস, আমি তোর জন্য অপেক্ষা করব। আচ্ছা ঠিক আছে। এতক্ষণ যার সাথে কথা বললাম সে হলো আমার প্রাণপ্রিয় বন্ধু মোহাম্মদ রায়হান, যাকে আমি নিজের বেস্ট ফ্রেন্ড বললেও ভুল হবে। নিজের ভাইয়ের নজরে দেখে, আর ও আমাকে নিজের ভাইয়ের মতোই দেখে। তো আপনার সাথে কথা বলতে বলতে আমি ওয়াশরুমে গিয়ে এতক্ষণে ফ্রেশ হয়ে এসেছি। তো এবার নিচে যাওয়া যাক। নিচে গিয়ে আম্মুকে বললাম, আম্মু তাড়াতাড়ি খাবার দাও। তোর এই রোজই একই ডায়লগ, প্রতিদিন ঘুম থেকে দেরি করে উঠবি আর কলেজে যাওয়ার আগে খাবার খাওয়ার জন্য তাড়াহুড়ো লাগিয়ে দিবি। বলি কি, তুই একটু আগে উঠতে পারিস না? তাহলে তো এমন তাড়াহুড়ো করতে হতো না। মা, তুমি তো জানোই আমি এমনই, গাধাকে যেমন পিটালেও কিন্তু সে ঘোড়া হবে না। আর আমার ক্ষেত্রেও সেই একই কথা। আমাকে তুমি যতই বকাঝকা করো না কেন, আমি যেমন আছি তেমনটাই থাকবো। আর এটাই আমার পার্সোনালিটি। কেননা একটা মানুষ তার পার্সোনালিটির কারণে সবার মাঝে নিজের প্রভাবটা ছড়িয়ে থাকে। আর আমার ক্ষেত্রেও সেম। তাই এত প্যাচাল না পেরে আমাকে এখন খেতে দাও, আমাকে আবার কলেজেও যেতে হবে, তাড়াতাড়ি করো। আমারই ভুল হয়ে গেছে রে, তোর মতো গাধাকে কিছু বলে কোনো লাভ নেই। আসলেই ঠিক কথাটাই বলেছে, গাধাকে যতই পেটাও না, কোনো গাধা কখনো ঘোড়া হতে পারবে না। গাধা গাধাই থেকে যাবে। আচ্ছা বস, আমি খাবার দিচ্ছি। আসলে এটা আমাদের ফ্যামিলিতে রোজকারই ঘটনা। একটা ফ্যামিলি তখনই পরিপূর্ণ থাকে যখন ওই ফ্যামিলিতে হাসি মজা খুনছুটি আর রোমান্টিক ঝগড়া থাকবে। আর যে ফ্যামিলিতে হাসি খুশি আর রোমান্টিক ঝগড়া না থাকে, ওই ফ্যামিলিটা যেন কেমন মরা মরা হয়ে যায়, যেমনটা প্রাণহীন কোনো প্রাণীর মতো। সংসার জীবনটা আসলে এমনই, হাসির মজা প্রাণ এগুলো থাকবেই। তাই এই জায়গায় রিয়েট করার মতো কিছুই নেই। যেমন দুই হাঁড়ি একসাথে থাকলে যেমন এক হাঁড়ির সাথে আরেক হাঁড়ি বাড়ি লাগে, তখন একটা শব্দ হয়। ঠিক সংসারও এমনটাই, সবাই একসাথে থাকলে একটু ঝগড়াঝাটি হবে, এটা আহামরি কিছু না। তো অনেক তো জ্ঞান দিলাম, এবার গল্পে আসা যাক। এরপর খাওয়া দাওয়া করে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজে পৌঁছে দেখি আমার বন্ধু রায়হান একটা গাছের নিচে বসে আছে, আর আমিও গিয়ে তার সামনে দাঁড়ালাম। তখন সে আমাকে বলল, কিরে হারামি, তোর এতক্ষণ লাগে? জানিস আমি কতক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করছি? তুই আর ভালো হবি না। তুই তো জানিসই আমি গিরগিটির মতো রং বদলাতে পারি না, আর এটাই আমার পার্সোনালিটি। আমি আগেও যেমন ছিলাম এখনও ঠিক তেমনই আছি, বুঝতে পেরেছিস? তো রোজ রোজ এই কথাগুলো বলে আমার মাথাটা খারাপ করিস না তো। আর চল ক্লাসে যাওয়া যাক, ক্লাসের সময় হয়ে গেছে। হরে পাগলা, আমি জানি তুই জীবনও চেঞ্জ হবি না, আর চেঞ্জ না হওয়াটাই ভালো। কেননা চেঞ্জ তো তারাই হয় যাদের মনুষ্যত্ব বলে কিছু নেই। আর চল ক্লাসে যাওয়া যাক। তুই কথাটা খারাপ বলিসনি। এরপর আমরা ক্লাসে চলে আসলাম। ক্লাসে এসে ভালো মতো ক্লাস করে বাইরে আসার সময় দেখলাম একটা ছেলে একটা মেয়েকে অনেক বাজে বাজে কথা বলতেছে। আর ওই ছেলেটার কথা শুনে আমার মেজাজটা তো খারাপ হয়ে গেল। ছেলেটা বলতেছে, এই মেয়ে, তোকে বলেছি না আমার সাথে রুমে যাবি মানে যাবি। আমার তোকে ভালো লেগেছে, তোকে আমার এক রাতের জন্য চাই মানে চাই। দেখেন ভাইয়া, এগুলো কি বলছেন আপনি? আমি কি এতটা সস্তা নাকি যে আপনি বলবেন আর আমি আপনার সাথে যাব? আর এসব নোংরা কথা একদম বলবেন না। আমি না আপনার বোনের মতো। আরে পাগলি, সবাই যদি বোন হয় তাহলে বউ হবে কে রে? আর তোকে আমার চাই চাই, তোর ফিগারটা টাইট রে মাইরি। আমার তো তোকে এক রাতের জন্য লাগবে। এখন বল, ভালো ভালো যাবি নাকি তোকে জোর করে নিয়ে যাব? সি সি সি, আপনার মুখের ভাষা এতটা জঘন্য। আর দেখেন,
আমি কোনো পতিতা নই যে আপনি বলবেন আর আমি আপনার সাথে শো করে যাব। আর দেখেন, আপনি একদম আমার কাছে আসবেন না। কাছে আসবো না মানে? দাঁড়া, দেখ আমি এখন কি করি। রাজ তখনই ওই মেয়েটার অন্যদিকে যেই হাত বাড়াবে আমি অমনি গিয়ে ওর হাতটা ধরে পেলাম। তখন রাজ আমাকে বলছে, কি রে, আমার হাত ধরলো কে রে? কে ধরবে আর? আমি ধরেছি। তুই তো জানিসই এই কলেজে কেউ যদি তোর হাত ধরতে পারে সেটা একমাত্র আমি। সেটা তুই খুব ভালো করে জানিস। আর তোকে ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যা। আর না হলে আমি ভুলে যাব যে তুই আমার সিনিয়র। এটা মাথায় রাখিস। আমি তোর সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি যে তুই কিনা আমার হাত ধরেছিস, তা আবার আমার জুনিয়র হয়ে। আমি তোর কি করতে পারি এটা কি একবারও ভেবে দেখেছিস? ভালো চাস তো আমার হাতটা ছেড়ে দে, না হলে এর পরিণাম কিন্তু ভালো হবে না। তুই ভালো করে জানিস আমি কখনো অন্যায়কে প্রশ্রয় দেই না। আর তুই এটাও ভালো করে জানিস যে অন্যায় করে আর যে অন্যায় সয় আর যে অন্যায় দেখেও চোখ বন্ধ করে থাকে তাকে আল্লাহ কখনো মাফ করে না। আর আমি আল্লাহ ব্যতীত আর কাউকে ভয় পাই না। আর তুই ভালো করে জানিস আমার সাহস কতটা। তাই তোকে ভালোই ভালোই বলছি, ওকে ছেড়ে দে। আর নেক্সট টাইম যদি এরকম অন্য কোনো মেয়ের সাথে করিস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। তাই তোকে এখন আমি লাস্ট ওয়ার্নিং দিয়ে দিতেছি, নিজে ভালো চাস তো ওকে ছেড়ে দে। তখন রায়হান বলল, রাজ, তোর বার কিন্তু দিন দিন বেড়েই চলেছে। তুই এটা ভুলে যাস না, পিপিলিকার পাখা গজায় মরিবার তালে। তাই তোকে ভালোভাবে বলছি, মেয়েটাকে ছেড়ে দে। ওই মেয়েটার গায়ে যদি তুই হাত দিস তাহলে আমি তোর হাতটা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেব। এটা মাথায় রাখিস। আরে বাহ, এটা তো দেখি আমাকে ভয় দেখাচ্ছে। তোরা খুব ভালো করেই জানিস এই রাজ ভয় পাওয়ার মতো ছেলে না। আর আমার যেটা করতে মনে চাইবে আমি সেটাই করব। তোরা বাধা দেওয়ার কে রে? দেখ রাজ, ভালোই ভালোই বলছি, মেয়েটাকে ছেড়ে দে। আর আমরা চাইছি না তোকে কিছু করতে। তাই ভদ্রভাবে মেয়েটাকে ছেড়ে দে। না হলে এখন যে আমি তোকে কি করব আমি নিজেও জানি না। সাহস থাকলে আয় দেখি কি করতে পারিস। আর এই দেখ, আমি ওকে টাচ করতে যাচ্ছি, দেখি তুই কি করতে পারিস। এই কথা বলে যখনই রাজ মেয়েটার ওড়না ধরে টান দিতে যাবে তখনই আমি ওকে মারতে যাব। ঠিক তখনই দেখি পাশ থেকে রায়হান লাথি মেরে ওকে নিচে ফেলে দিল। আর নিচে ফেলে দিয়ে ওকে ওড়াধুরা মারা শুরু করে দিল। এটা দেখে আমি যেন বোধ দেখার মতো দাঁড়িয়ে রইলাম। কেননা যে ছেলে কিনা কোনো মানুষকে মারার আগে 10 বার চিন্তা করে, আর সেই ছেলে কিনা আজ আরজিকে ইচ্ছা মতো গণধোলাই দিয়েছে। আমি তো বোকা মনে গেলাম ওর এই রাগ দেখে। তখন দেখি সাইড থেকে রাজের কিছু বন্ধু বান্ধব একে আসে রায়হানকে মারার জন্য। আর এটা দেখে আমার মাথাটা গরম হয়ে গেল। আর আমিও ওখানে দাঁড়িয়ে না থেকে ওর বন্ধু বান্ধবদের ইচ্ছে মতো মারা শুরু করলাম। আর রায়হান রাজকে মারতে মারতে আধমরা করে ফেলেছে। আর এদিকে আমি রাজের বন্ধুগুলোকে মেরে আধমরা করে ফেলেছি। এটা দেখে সাইড থেকে প্রিন্সিপাল স্যার আর অনেক স্যারেরা এসে আমাদের মারামারিটা ছাড়িয়ে দিল। রাগে যেন আমার আর রায়হানের মাথাটা গরম হয়ে গেছে। যদি ওই জায়গায় প্রিন্সিপাল থাকায় আমরা এখনও কিছু বলতে পারছি না, না হলে রাজের অবস্থা আজকে বেহাল করে দিতাম। তখন প্রিন্সিপাল স্যার আমাদেরকে বলল, এখানে হচ্ছেটা কি? কলেজের মধ্যে মারামারি করছো কিসের জন্য? এটা কলেজ, এটা মারামারি করার জায়গা না। আর রায়হান রাজ না তোমার থেকে সিনিয়র, তাহলে তুমি তার গায়ে হাত তুললে কেন? স্যার, আপনি ভালো করেই জানেন আমি অযথা কারো গায়ে হাত তুলি না। ও ভুল করেছে বিধায় আমি ওর গায়ে হাত তুলেছি। কি করেছে যে তুমি ওর গায়ে হাত তুললে? আর ওর গায়ে হাত না তুলে আমাকে তো বলতে পারতেই, আমি কি এর বিচার করতে পারতাম না? স্যার, কিছু কিছু বিষয় আছে যেটা আপনারা বিচার করতে পারেন না, বা আপনাদের রুলসের মধ্যে থাকে না, বা এদের মাঝে বড় বড় মাথা থাকার কারণে আপনারা কোনো কিছুই করতে পারেন না। এটা আমরা খুব ভালো করে জানি। তাই যেমন কুকুর তার মুগুরটাও তেমনই হয়। আর এর জন্য আপনার কাছে বিচারটা দেওয়ার আগেই আমরা ওর বিচার করে দিলাম। আর এর আগেও ওর অনেক কমপ্লেন আপনার কাছে দেওয়া হয়েছে, বাট আপনি এর কিছুই করেননি। আর শোনেন, আজকে কি হয়েছে কি করেছে, তারপর স্যারের কাছে আজকের ঘটে যাওয়া সকল ঘটনা খুলে বললাম। সকল ঘটনা শুনে স্যার যেন কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। আর কী বা বলবে, কিছু বলার ভাষা থাকলে তো বলবে। আসলে রাজের এত দাপট এই কলেজে, কারণ এই কলেজের প্রিন্সিপালই হলো রাজের বাবা। আর তাই রাজ যখন যা চায় তাই করে বেড়ায়।
সবাইকে ইপ্রিজিং করা, মেয়েদের বাজে বাজে কথা বলা, বাজে ব্যবহার করা, এগুলো নিত্যদিনের কাজ তার। আর প্রিন্সিপাল স্যারও রাজে কিছু করতে পারে না, কারণ রাজ একটু বকাটে টাইপের, আর রাজ ওর বাবার কোনো কথাই শোনে না। তখন আমরা সবাই ডিসাইড করলাম যে রাজকে পুলিশে দেব। তখন রাজের বাবা আমাদের হাতে পায়ে ধরে আর বলে, দেখো বাবা, যা হয়েছে হয়েছে, আমার ছেলেটাকে এবারের জন্য মাফ করে দাও। আমি কথা দিচ্ছি এরপর থেকে রাজ এরকম কিছু করবে না। প্লিজ আমার কথাটা রাখো। আর তোমরা তার বিচার করেছো। রাজের বাবার এমন আকুতি মিনতি দেখে আমরা সবাই সহমত হলাম যে এবারের মতো রাজকে ছেড়ে দেব। এরপর থেকে যদি এরকম কিছু করে তাহলে ওর খবর আছে। এরপর আমরা যে যার বাসায় চলে আসলাম। আর বাসায় আসার পথে রানের দিকে তাকিয়ে দেখি রায়হান রেগে মেগে পুরো আগুন হয়ে আছে। ওকে এমন হয়ে থাকতে দেখে আমি ওকে জিজ্ঞেস করলাম, কিরে বন্ধু, কেমন রেগে আছিস কেন? কাহিনীটা কি? কাহিনীটা তো বুঝলাম না। আরে না, তেমন কিছু না, এমনি রাজের উপর অনেক রাগ উঠেছিল তো, তাই চেহারাটা এমন রাগী হয়ে আছে, তাছাড়া কিছু না। না রে বন্ধু, তোকে আমি চিনি, তুই তো এমন না, তাই ভালো করে বল কাহিনীটা কি, না হলে কিন্তু তোর সাথে কথা বলা বন্ধ করে দিব। আর তুই আমারে শেখাস না যে তুই কেমন। আমি খুব ভালো করে জানি তুই ছেলেটা কেমন, যে ছেলে কিনা কারো গায়ে হাত তোলে না, আর আমি হাত তুলে কিনা আমাকে ঠেকিয়ে দেয়। আর আজ সেই ছেলে কিনা আর আজকে এমনভাবে কেলানি দিল যে ডাল মে কুছ কালা হ্যায় ইয়ার। তাই বেশি ফাঁপাচাল না পাইরা আসল কাহিনীটা বল। আসলে বন্ধু, সত্য কথা বলতে তুই তো জানিসই, আমি অনেকদিন আগে তোকে একটা কথা বলেছিলাম, মনে আছে কি? অনেকদিন আগের কথা? কি রে রায়হান, কি খবর? তুই যেন দিন দিন কেমন হয়ে যাচ্ছিস, কাহিনীটা কি বলতো? তুই তো এমন ছিলি না রে, তোর ভিতরে কোনো কিছু একটা চলতেছে। ভালোই ভালোই বল কাহিনীটা কি, না হলে কিন্তু খবর আছে। আসলে বন্ধু, কাহিনী বলতে আমি একজনকে না খুব ভালোবাসি, কিন্তু তাকে বলতে পারতেছি না, তাকে বলবো বলবো করে বলার সাহস পাচ্ছি না, এই জন্যই মনটা এমন খারাপ রে। কস কি মামা, জল এত দূর গড়িয়ে গেল অথচ তুই আমাকে কিছুই জানলি না? এটা কিন্তু ঠিক করিস নি বন্ধু, মোটেও ঠিক করিস নি। আরে মামা, রাগ করিস কেন? তোকে বলতে বলতে চেয়েছি, কিন্তু তুই রাগ করবি, তাই তোকে বলা হয়ে ওঠেনি। কেননা এসব প্রেম ভালোবাসা পছন্দ করিস না, তাই তোকে বলা হয়ে ওঠেনি। রায়হান, তুই খুব ভালো করেই জানিস আমি প্রেম ভালোবাসা কেন পছন্দ করি না। এটার মেন কারণ হলো এখনকার মেয়েরা ভালোবাসার নামে শুধু ছলনা করতেই জানে, আর তাদের একটা বয়ফ্রেন্ড দিয়ে চলে না, তাদের তো লাগবে হাজারটা। মেয়েদের একটা বয়ফ্রেন্ড যাবে তো আরেকটা অপশন থাকবে, কিন্তু ছেলেদের ক্ষেত্রে কিন্তু তা নয়। তারা যাকে ভালোবাসে মন প্রাণ দিয়ে ভালোবাসে, যদিও সবাই এক না। এক্ষেত্রে ছেলেরা যেমন দায়ী, মেয়েরাও সেম দায়ী। তাই সবাই যে এক হবে তা কিন্তু নয়। সত্যিকারের ভালো যারা বাঁচতে পারে তাদের আমি কখনো অপছন্দ করি না, বুঝতে পেরেছিস? এখন আসল কাহিনী কি বল, মেয়েটা কে? আসলে মেয়েটার নাম তোকে অন্য একদিন বলবো নে, কেননা আমি যেহেতু এখনও তাকে ভালোবাসার কথাটা বলতে পারিনি, তাই তোকে বলতে চাইছি না। বুঝতে পেরেছি। আচ্ছা সমস্যা নেই, পরেই বলিস। এই ছিল পূর্বের ঘটনা। তো এখন গল্প ফেরা যাক। বলেছিলি তো ঠিক একটা মেয়েকে ভালোবাসিস, তো এখানে ওই মেয়েটাকে ভালোবাসার সাথে কি সম্পর্ক সেটাই তো বুঝলাম না, যে এত রেগে আছিস। আসলে তোকে কি করেছে বলবো? সত্যি কথা বলতে আমি রোমাকে ভালোবাসি, আর ও সেই মেয়ে যার কথা তোকে বলেছিলাম। আর তাই তো রাজের অমন কথাবার্তায় নিজেকে ধরে রাখতে পারিনি, তাই তো আজ রাজকে এমনভাবে মারলাম। কিন্তু একটা কথা জানিস কি, ওকে এত মারার পরেও আমার রাগটা যেন কমছেই না, বরং আরও বেড়েই চলেছে। এজন্যই আমার চোখটা আবার লাল হয়ে আছে। ওরে মামা, তাই নাকি? এই জন্যই তো বলি, আমার যে বন্ধু কিনা কারো গায়ে হাত তোলা তো দূরে থাক, একটা ফুলের টোকা পর্যন্ত দেয় না, আর আজ সেই বন্ধু কিনা রাজকে এমনভাবে মারলো যে আমি যেন পুরো তার ফ্যান হয়ে গেছি। আরে যা বন্ধু, এভাবে বলে লজ্জা দিস না, তখন মাথা গরম ছিল তাই তো এমন করা। আচ্ছা থাক, বাসায় যাই, আজকে আবার বোন আসবে, আর এখন থেকে আমাদের কলেজে পড়াশোনা করবে, তাকে আমার আনতে যেতে হবে। আরে শালা,
আগে বলবি না যে তোর বোন আসবে? কখন আসবে রে মামা? এই কি বললি তুই? আমার বোনের কথা শুনে তুই এমন লাফাইতেছিস কেন? তুই জানিস আমার বোন তোর থেকে সিনিয়র? আর যে ধানি লঙ্কারে ভাই, তোকে তো পুরো কাঁচা মরিচের মতো চাবিয়ে খাবে, বুঝেছিস? আরে বন্ধু, সিনিয়র মানেই তো মজায় আর মজা। তুই তো জানিসই আমি আবার সিনিয়র মেয়েদের উপর অনেক দুর্বল। আর ধানি লঙ্কাই হোক আর শুকনা মরিচ হোক, সেটা তোর না ভাবলেও চলবে। তুই শুধু তোর বোনের সাথে আমার লাইনটা ক্লিয়ার করে দিস, তাহলেই হবে। শালা, তুই আর ভালো হলি না। তোকে যে ছোটবেলায় আমার বোন কি পরিমাণে টর্চার করতো তা কি ভুলে গেছিস? আরে মামা, সেগুলো কোনো কিছুই না। তুই তো জানিসই তোর বোনকে আমি ছোটবেলা থেকে কতটা ভালোবাসি, কিন্তু তোর বোনের এই দেমাগের কারণেই কিছু বলতে পারিনি। কিন্তু কি করবো বল, এখন যে আর নিজেকে ধরে রাখতে পারতেছি না। মামা, কখন আসবে? আমাকেও নিয়ে চল না প্লিজ। অনেকদিন হলো তোর বোনকে দেখি না। আপনারা রায়হানের কথা কিছু বুঝতে পারছেন না তো? তো চলেন আমি বুঝিয়ে বলছি। আসলে রায়হানের বোনকে আমি ছোটবেলা থেকেই অনেক ভালোবাসি, আর এটা রায়হান জানে। আর মেন কথা হলো যে রায়হানের বোন আমাকে কি জন্য কান ধরে রাখতো, তাই না? তো চলেন এটারও ফুল কাহিনী বলছি। আসলে আমি একদিন রায়হানের বোন নীলা আপুকে প্রপোজ করেছিলাম। তখন আমি ক্লাস 10-এ পড়তাম, আর রায়হানের বোন নীলা আপু ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তো। সে আমার সিনিয়র হওয়ার কারণে সে আমার প্রপোজ অ্যাকসেপ্ট না করে ওই দিন সারাদিন আমার কান ধরে রেখেছিল। এটাই হলো মেন কাহিনী। আর রায়হানের বোন ওর নানা বাসা থেকে পড়ালেখা করে, এই জন্যই রায়হান তখন বলল ওরে নানা বাসা থেকে একেবারের জন্য এসে পড়বে আর আমাদের কলেজে ভর্তি হবে। আর এদিকে রায়হান বলল, ঠিক আছে মামা, তুই প্যারা নিস না। সন্ধ্যার ট্রেনে নীলা আপু চলে আসবে। আজ স্টেশনে যাব গিয়ে নিয়ে আসার জন্য। তুই বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে আয়, তোকে নিয়ে যাব। কি বলিস, যাবি তো? কি বলিস মামা, যাব না মানে? তোর বোনের জন্য তো এই দিল কোরবান। তুই বাসায় যা, আমি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে তারপর ডিরেক্ট তোর কাছে আসতেছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। দেরি হলে আমাকে আর আস্ত রাখবে না, যেই ডাইনি বোন আমার। খবরদার, আমার ভালোবাসার মানুষটাকে ডাইনি বলবি না, তাহলে কিন্তু তোর খবর আছে। হ্যাঁ রে মামা, আগে হয়ে নিক, তারপর না হয় বলি। আচ্ছা যা, বাসায় যা। আমি রায়হানের সাথে কথা বলে বাসায় চলে আসলাম। বাসায় এসে আসতে আম্মু আমাকে জিজ্ঞেস করলো, কি রে বাবা, তোকে আজ এত খুশি খুশি লাগছে কেন রে? কিছু কি হয়েছে? আরে না মা, তেমন কিছু না। আর তুমি তাড়াতাড়ি টেবিলে খাবার দাও, আমি ফ্রেশ হয়ে আসি। আচ্ছা ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার বেড়ে রাখছি তোর জন্য। আচ্ছা আমার সুইট আম্মু, তুমি খাবার বেড়ে রাখো, আমি ফ্রেশ হয়ে আসছি। এরপর আম্মুকে পাম দিয়ে আমি ওয়াশরুমে চলে আসলাম। ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে আসলাম খাওয়ার জন্য। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে যখনই বাসা থেকে বের হতে যাব, তখনই আম্মু আমাকে জিজ্ঞেস করলো, কি রে বাবা, কই যাচ্ছিস? মাত্র না খেলি, একটু রেস্ট কর, তারপর না হয় বাইরে যা। না মা, আমার জরুরি একটা কাজ আছে, সেটা শেষ করে তারপর একবারে রাতের দিকে বাসায় আসবো, বুঝতে পেরেছো? আর তুমি আব্বুকে একটু ম্যানেজ করে নিও, বলবে যে আমি রায়হানের বাসায় থাকবো আর রাতের দিকে বাসায় আসবো। আচ্ছা ঠিক আছে, যা বাবা, আর কারোর সাথে যেন ঝগড়া করিস না। আমার কিন্তু এই ঝগড়াঝাটি একদম পছন্দ না, কথাটা যেন মনে থাকে। আচ্ছা ঠিক আছে আম্মু, আমি এখন তাহলে যাই। তারপর আম্মুর থেকে বিদায় নিয়ে আমি সোজা রায়হানকে ফোন করলাম। ওইদিকে রায়হান ফোন ধরে বলল, হ্যাঁ মামা বল। আরে কই তুই? আমি তো তোর বাসার নিচে এসে বসে আছি, তোর এখনো হয়নি নাকি? আরে মামা, তোর হলো? এই এক বস নীলা আপুর কথা শুনলেই যেন তোর মাথা ঠিক থাকে না। আরে হারামি, একটু তো ওয়েট কর। এত তাড়াহুড়ো লাগিয়ে দিয়েছিস কেন? ট্রেন আসতে তো এখনো অনেক সময় বাকি আছে। দাঁড়া, আমি 5 মিনিটের মধ্যে আসছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয়। তারপর রায়হান জামা কাপড় পরে নিচে নামতেই দেখতে পেলো আমি এখনো দাঁড়িয়ে আছি। তারপর দুজনে একসাথে স্টেশনে চলে গেলাম নীলাপুকে ড্রপ করার জন্য। স্টেশনে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর নীলাপুর দেখা মিলল। নীলাপুকে দেখেই যেন আমি পুরো ফিদা হয়ে গেছি। আমি একদিনে নীলাপুর দিকে তাকিয়ে আছি। এভাবে তাকিয়ে থাকার কারণে নীলাপু আমাকে দেখতে পেল
আর আমার কাছে এসে বলল, কিরে এমন হাবলার মতো আমাদেরকে তাকিয়েছিস কেন রে? হাঁটা বন্ধ কর, মুখে মশা যাবে। নীলাপুর কথা শুনে আমি কিছুটা লজ্জা পেলাম। আসলে আমি নীলাপুর দিকে তাকিয়ে থাকতে থাকতে নীলাপুর যে কখন আমার কাছে এসে পড়েছে আমি বুঝতেই পারিনি। তখন রায়হান বলল, দেখ নীলা আপু, তুই সবসময় আমার বন্ধুকে এরকম অপমান করবি না। তুই এমন কিছু হয়ে যাসনি যে তোর দিকে আমার বন্ধু তাকিয়ে থাকতে যাবে। বারে বা, দরদ দেখে উতলে উতলে পড়ছে। আমার থেকে দেখে তোর বন্ধুর দরদই বেশি। আমি যে তোর বড় বোন সেটা কি তুই ভুলে গেছিস? তুই বোন হস আর যাই হস না কেন, আমার বন্ধুকে কেউ হার্ট করে কথা বললে আমি তাকে ছাড় দিতে পারবো না। এই কথাটা মাথায় ঢুকিয়ে নে। রায়হানের কথা শুনে আজকে যেন আমার বুকটা উঁচু হয়ে গেল। ওর মতো বন্ধু পাওয়া আসলেই ভাগ্য ব্যাপার। তখন নীলাপু বলল, দেখ রায়হান, সম্মান দিয়ে কথা বলবি, বুঝতে পেরেছিস? না হলে কিন্তু খবর আছে, একটা থাপ্পড় মেরে তোর সবগুলো দাঁত ফেলে দেবো, বেয়াদব। তখন রায়হান কিছু বলতে যাবে, তখন আমি দুজনকে বললাম, আরে আরে কোশ্চেনটা কি? এটা পাবলিক প্লেস, এখানে কি কেউ এরকম ঝগড়াঝাটি করে? ঝগড়া করার হলে বাসায় গিয়ে করবেন, মানুষ কি বলবে সেটা কি একবারও ভেবে দেখেছেন? আর রায়হান, তোকে বলেছি না বড়দের সম্মান দিয়ে কথা বলবি? আর উনি এমন কোনো কথা বলেনি যে আমি হার্ট হব, বুঝতে পেরেছিস? বন্ধু, তুই খুব ভালো করেই জানিস তোকে কেউ কিছু বললে আমি এটা সহ্য করতে পারি না, সে যেই হোক না কেন। আরে বাদ দে এসব, এখন বাসায় চল। আর নীলা আপু, আপনিও চলেন, যা বলার বাসায় গিয়ে বলবেন। তোকে জ্ঞান দিতে বলিনি। আর রায়হান, নেক্সট টাইম আমার সাথে কথা বলার আগে ভালোভাবে চিন্তা করে তারপর কথা বলবি। কথাটা যেন তোর মাথায় থাকে, বেয়াদব কোথাকার। তারপর নীলাপুর আগে হনহন করতে করতে চলে গেল। আর এদিকে আমি রায়হানকে বললাম, দোস্ত, তুই নীলাপুর সাথে সবসময় এমন করিস কেন বলতো? সে আমাদের বড়, সে না হয় একটা কথা বলতেই পারে, তাই বলে তুই আমার রেগে যাবি? সে না তোর নিজের বোন? আর দেখ, নীলাপু কিন্তু তোর থেকে বয়সে অনেক বড়, তাই তুই একে সম্মান দিয়ে কথা বলবি। আর তুই কিন্তু খুব ভালো করে জানিস আমি নীলাপুকে কতটা ভালোবাসি, তাই নীলাপু আমাকে যাই বলুক না কেন আমি রাগ করি না। কথাটা বুঝতে পেরেছিস? তোরা তো হাইপার হওয়া লাগবে না। জানি বন্ধু, কিন্তু তোকে কেউ বললে আমি যেন তা নিতেই পারি না, তার জন্য আমি রেগে যাই। আচ্ছা ঠিক আছে, তোর কথাটা আমি মাথায় রাখলাম। এখন চল তাড়াতাড়ি বাসায় যাই, দেখি ওদিকে আবার কি হয়। তাড়াতাড়ি চল। তারপর আমরা সবাই, মানে আমি আর রায়হান, ওদের বাসার দিকে রওনা দিলাম। আর ওদিকে ঘটনা, আম্মু, আম্মু, ও আম্মু, কোথায় তুমি? এদিকে আসো, তোমার সাথে আজ আমার কথা আছে। কি রে নীলা, আছে না আছে এমন চিল্লাচিল্লি শুরু করলি কেন বলতো? এটা কিন্তু বাড়ি কোনো মাছের বাজার না। মা, সেটা আমিও জানি, যে জন্য তোমাকে ডাকা সেটা হলো তোমার ছেলেকে ভালোভাবে বলে দিও আমার সাথে যেন ভালোভাবে আর ভদ্রভাবে কথা বলে, কথাটা যেন মাথায় থাকে। কি হয়েছে সেটা বল। আর আমার ছেলেকে আমি খুব ভালো করেই চিনি, সে এমনি এমনি কারোর পিছনে লাগে না, বুঝতে পেরেছিস? মেন পয়েন্টে আয়, কি হয়েছে সেটা বল। তোমার ছেলেকে আমি কিছুই বলিনি, যা বলার আমি সুজনকে বলেছি। আর এটা যেন তোমার ছেলে যেন সহ্যই করতে পারে না। এটা কোনো কথা হলো বলো? তোমার ছেলে সবার সামনে আমাকে অপমান করলো, তাও কিনা রাস্তার মাঝখানে। নীলা, তুই খুব ভালো করেই জানিস রায়হান আর যাই করুক তার ফ্রেন্ডের অসম্মান কখনো হতে দেবে না। আর কেউ যদি তার ফ্রেন্ডকে অসম্মান করে তাহলে তাকে ছাড় দেয় না। আর সেটা তুই হোস বা না কেন, আমি হই না কেন, এটা জানার সাথেও তুই কেন সুজনের পিছনে লাগিস? আর সুজন তো খারাপ ছেলে না, কত ভালো একটা ছেলে। কি ক্ষতি করেছে ছেলেটা তোর বল? মা, সেটা আমিও জানি, সুজন অনেক ভালো একটা ছেলে। আর আমি সুজনকে এমনি একটু হেনস্থা করার জন্যই এরকম করি, তাছাড়া কিছু না, সেটা তুমি ভালো করেই জানো। আর মেইন কথা হলো, আমি তো সুজনকে অসম্মান করেছি বা একটু ঠাট্টা করেছি, তাই বলে কি তোমার ছেলে এমন করতে হবে বলো? আচ্ছা বাদ দে, যা হয়েছে হয়েছে। রায়হান আসলে আমি ওকে বুকে দেব। এখন যা, ফ্রেশ হয়ে আয়। এরপর আমি আর রায়হান ওদের বাসায় আসলাম। বাসায় এসে আন্টি রায়হানকে বলল, দেখ রায়হান, নীলা যে বড় সেটা কি তুই ভুলে যাস? বারবার কেন মেয়েটাকে রাগিয়ে দিস বলতো? জানিসই তো ও একটু রাগী। সেটা তো আমিও জানি, কিন্তু কি করব বলো, ও আমার এমন জায়গায় হাত দেয় যে আমি কিছু না বলে থাকতে পারি না। আচ্ছা ঠিক আছে মা, আমি আর ওর সাথে লাগতে যাব না। আর ওকে বলে দিও আমার বন্ধুকে কিছু না বলতে। আচ্ছা ঠিক আছে, আর যা, তুইও যা, ফ্রেশ হয়ে আয়, নাস্তা দিচ্ছি। আর সুজন, তুমিও রায়হানের সাথে যাও, খেয়ে শুয়ে আছো।
আর বাবা, তুমি নীলার কথায় কিছু মনে করো না। তুমি তো জানোই মেয়েটা এমনই, তোমার পিছনে না লাগলে তার যেন চলেই না। আচ্ছা যাও, ফ্রেশ হয়ে আসো। আন্টি, আমি কিছু মনে করিনি, আর রায়হানকে বলে দিয়েছি ও আর নেক্সট টাইমে এমন কিছু করবে না। তারপর আমি আর রায়হান ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গেলাম। দুজনেই ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিচে আসলাম খাবার খাওয়ার জন্য। আমি আর রায়হান এক সাইডে বসে আছি, আর নীলা আপু আমার সামনের চেয়ারে বসেছে। নীলা আপুর দিকে চোখ পড়তেই দেখলাম রাগী চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি আর ওদিকে না তাকিয়ে খাবার খাওয়ায় মনোযোগ দিলাম। তারপর খাবার খাওয়া শেষ করে বাসায় চলে আসলাম। বাসায় এসে হালকা একটু পড়াশোনা করে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠলাম আমর বকবকানি শুনে। দেখ সুজন, তোকে রোজ রোজ আমি ডেকে দিতে পারবো না। একটা বিয়ে করে নিতে পারিস না? তাহলেই তো আর আমাকে ডাকতে হয় না। আর আমিও তোকে ঢাকা থেকে বেঁচে যাই, যত সব। আরে মা, এমন রেগে যাচ্ছ কেন? তুমি তো জানোই আমি একটু অলস, আর বিয়ে তো করবই। তুমি তো বিয়ে করে দিচ্ছ না। আচ্ছা আম্মু, একটা কথা বলি, আর রায়হানের বোনটা তোমার কেমন লাগে গো? যদি তুমি বলো তাহলে আমি রায়হানের বোনকে বিয়ে করতে রাজি আছি। প্লিজ আম্মু, তুমি রায়হানের মার সাথে কথা বলো না। কি বললি তুই? তোকে বিয়ের কথা বলেছি আর তুই নাচতে নাচতে আমাকে বিয়ের কথা বলছিস? তবে রে হতো ছাড়া, আজকে তোর খবর আছে। নিজেই বললো বিয়ের কথা, আর এখন নিজেই আমার সাথে কেমন করছে। বলি, আমি কি বিয়ের কথা বলেছি নাকি তুমি বলেছ? যত সব। আচ্ছা থাকো তুমি, আমি আমার মতো কলেজে চলে গেলাম। তারপরে আমি আর মার সাথে না রেখে কলেজে চলে আসলাম, কেননা আম্মুর সাথে রাখতে গেলে উল্টো আমারই ক্ষতি। আব্বুর কাছে বানিয়ে বানিয়ে উল্টাপাল্টা কথা বলে আবার হাত খরচ বন্ধ করে দেবে, সেটা আমি জানি। যদিও আমার আম্মু লক্ষ্মী একটা আম্মু, তারপরও আম্মুর সাথে একটু ঝগড়া করতে ভালোই লাগে। তো আপনারা কে কে এমন ঝগড়া করেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এদিকে কলেজে আসেই দেখতে পেলাম নীলা আপু রাজির সাথে কথা বলছে। এটা দেখে আমার যেন মাথাটা গরম হয়ে গেল, তবুও কিছু বলতে চেয়েও বলতে পারলাম না। তারপর আমি দেখলাম রায়হান বরগাছের নিচে দাঁড়িয়ে আছে। তখন আমি ওর কাছে গেলাম। কিরে রায়হান, তুই দেখতে পাচ্ছিস না নীলা আপু কি করছে? দেখতে পাচ্ছি, কিন্তু কি করব বল? কালকেই তো আপুর সাথে ঝগড়া হলো, এর কারণে আপুর সাথে আর কথাই বলিনি, আর বলার ইচ্ছে নেই। ওর যা ইচ্ছা করুক, তাতে আমার কি? আরে শালা, তোর কি মানে? তোর দুলাভাইয়ের জীবনটাতে তেনা তেনা হয়ে যাইতেছে, এটা কি তুই বুঝতে পারতেছিস না? তোর কি লজ্জা শরম বলতে কিছুই নেই? যে কিনা তোকে পাত্তা দেয় না, বারবার তোকে অপমান করে, আর তুই কিনা তার জন্য পড়ে আছিস। আমি হলে তো সেই কবেই তাকে ছেড়ে দিতাম। আরে বন্ধু, ভালোবাসা এমন একটা জিনিস যার উপরে কখনো রাগ অভিমান হয় না। ভালোবাসা বোঝানোর মতো ক্ষমতা আমার নেই। আমার কাছে ভালোবাসা মানে পবিত্র একটা মন, যে মনে থাকবে না কোনো লোভ লালসা, থাকবে শুধু একে অন্যের প্রতি অধীর আত্মবিশ্বাস আর একে অন্যের প্রতি সম্মান। আর একটা মানুষ যখন অপর একটি মানুষকে ভালোবাসে, তখন সে যাই করুক না কেন, সেটা ওই মানুষের কাছে কিছুই মনে হয় না। বুঝতে পেরেছিস কথাটা? না রে বন্ধু, তুই কি বলেছিস আমি কিছুই বুঝিনি। সব যেন আমার মাথার উপর দিয়ে চলে গেছে। আচ্ছা যাই হোক, তোর জিনিস তুই সামাল দে, আমাকে কেন বলছিস? আমি কিছু পারবো না রে ভাই, যা করার তোকেই করতে হবে। তুই এভাবে বলতে পারলি? তুই না আমার একটি মাত্র বন্ধু। তুই যদি আমার ক্ষেত্রে হেল্প না করিস, তাহলে আমি কিন্তু রোমার কথা নীলাপকে বলে দেব। তাহলে বোঝ কেমন লাগবে। আব্বে হালা, তুই আমাকে ব্ল্যাকমেল করছিস? তোর এত বড় সাহস? তবে রে। তাই বলে রায়হান আমাকে মারতে শুরু করলো, আর আমি ওর মার থেকে বাঁচার জন্য এদিক ওদিক ছোটাছুটি করছি। এমন করে ছোটাছুটি করার কারণে হঠাৎ নীলাপুর উপরে পড়ে গেলাম, আর পড়ে যাওয়ার সাথে সাথে আমি চোখ বন্ধ করে নিলাম। আর চোখ যখন খুলবো, তখন চোখের সামনে দেখি নীলাপুর ঠোঁটজোড়া যেন এক নজরে আমার দিকে তাকিয়ে আছে, আর তার ঠোঁটজোড়া যেন আমাকে গভীরভাবে তার দিকে ডাকতে লাগলো। হঠাৎ আমি যেন কোনো অজানা দেশে হারিয়ে গিয়েছি, আর একদিকে নীলাপুর ঠোঁটের দিকে তাকিয়ে আছি। এভাবে কতক্ষণ ছিলাম জানি না। তখন নীলাপু আমাকে ধাক্কা দিয়ে একটা থাপ্পড় লাগিয়ে বলতে লাগলো, কি রে বেয়াদব, চোখে দেখতে পারিস না? যত সব বেহায়া লম্পট লুচ্চা কোথাকার। মেয়ে দেখলে কি গায়ের ওপর পড়তে হয়? তোর ঘরে কি মা বই নেই? কোথা থেকে আজে আসে এইসব? দেখেন নীলাপু, আপনি খুব ভালো করে জানেন আমি কেমন ছেলে, আর আমি ইচ্ছে করে আপনার উপর পড়িনি। সেটা আপনার ভাই রায়হানকে জিজ্ঞেস করলেই বুঝতে পারবেন।
আর রইল মা বোনের কথা। হ্যাঁ, আমার ঘরেও মা বোন আছে, আর তাই তো আমি মেয়েদের সম্মান করি। আর আমি যদি মেয়েদের সম্মানই না করতাম তাহলে আপনি এতক্ষণে এখানে দাঁড়িয়ে থাকতে পারতেন না। প্রত্যেকটা চরের জবাবই আমি আপনাকে দিতে পারতাম, কিন্তু দিলাম না। কেন জানেন? আমার আম্মু আমাকে বলেছে কখনো কোনো মেয়ের গায়ে হাত তুলবি না, সেই মেয়েটা যতই ফুল করুক না কেন। আর হ্যাঁ, আর কখনো আমি আপনার সামনেও আসবো না। আপনি ভালো থাকবেন, বাই। তখন আমি ওখান থেকে চলে আসলাম। আজ আমার ভেতরটা যেন পুরো ছারকার হয়ে যাচ্ছে, কেননা নীলা আপুকে আমি কতটা ভালোবাসি তা হয়তো বলে বোঝাতে পারবো না। আর সেই নীলা আপু কিনা আমাকে কলেজের সবার সামনে এরকম বাজেভাবে অপমান করলো আর অপদস্থ করলো। কি দোষ ছিল আমার? কখনো তো আমি তার কথার প্রতিবাদ করিনি। যখন যা বলেছে চুপচাপ সহ্য করেছি, যতই অবহেলা করুক না কেন। তারপর বেহায়ার মতো তার পেছনে পেছনে ঘুরেছি। এইটাই কি আমার দোষ? ঠিক আছে, সমস্যা নেই, আর কোনোদিন ওনার সামনে যাব না। ভালো থাকুক উনি। তখন নীলাপুকে রায়হান বলল, আমার ভাবতে অবাক লাগছে যে তুই আমার বোন। তোর মন মানসিকতা যে এতটা নিচু হতে পারে সেটা আমি আগে জানতাম না। আর তুই যাকে এত অপমান করতিস, এত কথা শোনাতিস, তারপরেও সে তোকে কিছু বলতো না কেন জানিস? কারণ সে তোকে ভালোবাসতো, নিজের থেকেও বেশি তোকে ভালোবাসতো। আর তুই সেই মানুষটাকে চিনতে পারলি না, তাকে অপমান করলি, তাই না? আজকের পর থেকে যে তুই আমার বোন সেটা আমি ভুলে গেলাম। তোর মতো নোংরা মন মানসিকতার বোন আমার প্রয়োজন নেই। ভালো থাকিস। আজকের পর থেকে আর কোনোদিনও আমার সাথে কথা বলবি না, কথাটা মাথায় রাখিস। আর হ্যাঁ, আরেকটা কথা শুনে রাখিস, তুই যেসব বকাটের পা ধরে ঘোরাফেরা করছিস, তোর মন মানসিকতা এমন হওয়াটা তো স্বাভাবিক। কেননা তুই যার সাথে ঘুরছিস সে 1000টা মেয়েকে ইপটিজিং করে 1000টা মেয়ের জীবন নষ্ট করে দিয়েছে। বুঝতে পেরেছিস? আর আমি এটাও জানি সে সুজনের নামে তোকে বানিয়ে বানিয়ে অনেক কথা বলেছে, কারণ ওর ধরনটাই এমন। ও সবার সম্পর্কের মধ্যে বিষ ঢেলে দেয়। আর আরেকটা কথা, রায়হান তোর উপরে যে পড়েছে সেটাও আমার জন্য। কেননা আমি রায়হানকে ধাওয়া করতেছিলাম মারার জন্য, তাই সে আমার থেকে বাঁচার জন্য দৌড়াইতেছিল। তাই চারদিকে কিছু খেয়াল না করে সে দৌড় দিয়ে তোর উপরে পড়ে যায়। আর তুই কিনা ওর সাথে কি বাজে ব্যবহারটাই না করলি। রায়হানের কথা শুনে নীলা যেন কি বলবে বলার ভাষা হারিয়ে ফেলেছে, কেননা তার রাগ উঠেছে বিদায় সে এমনটা করেছে। আর এর পেছনে অনেক কারণ আছে, আর তা হলো কালকে রায়হান যে আমার জন্য ওর সাথে বাজে ব্যবহার করলো সেটার জন্য নীলাপুর ভেতরে রাগ জমা হয়েছিল, সেটা সে নিজেও যেন বুঝতে পারছিল না। আর এদিকে রাজু তাকে বানিয়ে বানিয়ে আমার নামে অনেক বাজে কথা বলেছে। যেমন ধরেন, আমি মেয়েদের ইপটিজিং করি, তাদের সাথে খারাপ ব্যবহার করি, তাদের সাথে রুম ডেট করি, আরও নানান ধরনের কথা। এগুলো শুনে যেন নীলাপুর মাথায় আকাশ ভেঙে পড়ে। আর এর কারণেই সব রাগ একত্র হয়ে এরকম বাজে সিচুয়েশন হয়ে যায়। সেটা সে যেন বুঝতেই পারতেছিল না যে কি করে ফেলেছে। তারপর নীলাপু মনে মনে বলছে, আমি কি করে ফেললাম? আমি তো কখনো এমন আশা করিনি। আর আমিও তো মনে মনে সুজনকে ভালোবাসি। আর ওই সম্পর্কে এইসব বাজে কথা শুনে আমার রাগ যেন মাথায় উঠে গেছিল। তাই তো আমি কি করে ফেলেছি নিজেও জানি না। আমার এটা করা একদম ঠিক হয়নি। আমাকে যে করেই হোক সুজনের কাছে মাফ চাইতে হবে, নাহলে যে আমি নিজে কি কখনো মাফ করতে পারবো না। আর এত কিছু হয়ে যাওয়ার পর কি সুজন আমাকে মাফ করবে? না, ওকে মাফ করতেই হবে। আমি যদি ভুল বুঝে এইসব করেছি, প্লিজ সুজন তুমি আমাকে মাফ করে দিও, নাহলে যে আমি পাগল হয়ে যাব। নীলাপু মনে মনে এগুলোই ভাবছে। তারপর সে বাসায় চলে গেল। আর বাসায় গিয়ে সোজা তার রুমে গিয়ে আদর্শ হয়ে কান্না করতে লাগলো। আর এই কান্না যেন থামছেই না। তারপর ওইদিকে নীলার মা নীলার এভাবে দৌড়ে রুমে যাওয়ার ঘটনা দেখে অনেকটা ঘাবড়ে গেল। তারপর রুমের সামনে এসে দেখে যে রুমের দরজাটা লক করা। তখন নীলার আম্মু নীলাকে বাইরে থেকে ডাক দিতে লাগলো, ওই নীলা মা, কি হয়েছে তোর? তুই এসেই কেন কথা না বলে সোজা রুমের দরজা লক করে দিয়েছিস? কি হয়েছে মা, বল আমাকে। ওইদিকে নীলার কোনো সারা শব্দ নেই। নীলার আম্মু বারবার ডেকে চলেছে, তবুও কোনো সারা শব্দ নেই। অনেক ডাকার পর তখন নীলা তার আম্মুকে বলল, আম্মু আমার কিছুই হয়নি, আমার জাস্ট ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে দাও। এই কথাগুলো শুনে নীলার আম্মু বুঝতে পেরেছে নীলার কিছু একটা হয়েছে। তবু নীলাকে কিছু
বলতে পারলো না, কেননা সে জানে এখন কিছু বললেও লাভ হবে না, তাই সে বাধ্য হয়ে নিচে চলে গেল। আর এদিকে নীলা কেঁদেই চলেছে তো কেঁদেই চলেছে। আজকে যেন তার কান্না থামার কোনো নামই নেই। আর ওইদিকে রায়হান রাগে যেন তার মাথা হ্যাং হয়ে গেছে, কেননা আছে কিনা তার জন্যই তার বন্ধু অপমানিত হলো, এটা যেন সে নিতেই পারতেছে না। আর এদিকে আমি বাসায় এসে সোজা আমার রুমে চলে আসলাম। আসার সময় আমাকে মা জিজ্ঞেস করেছিল যে আমার কিছু হয়েছে কিনা। তখন আমি আম্মুকে বললাম, না আমার কিছু হয়নি, আসলে আমার একটু খারাপ লাগছে তো, তাই একটু রেস্টের প্রয়োজন। আর আমি এখন খাওয়া দাওয়া করবো না, একেবারে রেস্ট করে দেন একবারে বিকেলে বের হব, ঠিক আছে? এর আগে আমাকে যেন কেউ ডিস্টার্ব না করে। তারপর আমি আমার রুমে এসে রুমের দরজাটা অফ করে দিয়ে অঝধারায় কাঁদতে লাগলাম। আর মনে মনে বলতে লাগলাম, কি দোষ করেছিলাম আমি যে আজকে এতগুলো লোকের সামনে নীলা আপু আমাকে এতগুলো কথা শোনালো, আর আমি তো ইচ্ছে করে তার উপরে পড়িনি। আর সে কিনা সব কিছু না জেনে না শুনে সবার সামনে আমার সাথে এত বাজে ব্যবহার করলো, এত অপমান করলো। সে যদি একা একা আমাকে অপমান করতো তাহলে আমি কিছুই মনে করতাম না, কিন্তু আমারও তো একটা মান সম্মান আছে, তাই না? সেটা সে মনে হয় ভুলে গিয়েছে। অনেক হয়েছে। আর না, আমিও মানুষ, আমারও একটা মনুষ্যত্ব বোধ আছে, একটা ব্যক্তিত্ব আছে। তাই এখন থেকে আমাকে আমার মতোই হতে হবে। আগের মতো শাস্ত্রা আমিটাকে হতে দেওয়া যাবে না। এখন থেকে নতুন আমিটাকে দেখতে পাবে। এই সমস্ত কিছু ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি নিজেও যায় না। তারপর ঘুম ভাঙলো আম্মু ডাকে। তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করার জন্য গেলাম। খাওয়া দাওয়া শেষ করে আবার নিজের রুমে চলে আসলাম। তারপর একটু পড়াশোনা করে ঘুমিয়ে গেলাম, যদিও ঘুমটা আসতে চাইছিল না, বারবার শুধু নীলা আপুর কথাই মনে পড়ছিল। তারপরে সকল বাধা উতলাই পেরিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। আর আম্মু তো সে রোজগার বকা আজকেও আছে, বাট আজকে কিছু মনে করলাম না, আর জবাবও দিলাম না। তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কলেজে চলে আসলাম। আর ওদিকে নীলা আপু তখন আমার কি হয়েছিল আমি নিজেও বুঝতে পারতেছিলাম না কেন এমনটা করলাম আমি। আসলে রাজ তখন আমাকে যা বলেছিল তাতে যেন আমার মাথায় কাজ করা বন্ধ হয়ে গিয়েছিল। এর জন্যই তখন কি করে ফেলেছি আমি নিজেও বুঝতে পারিনি। এরকম করাটা মোটেও ঠিক হয়নি। কি করে করতে পারলাম এটা? আমি না ওকে ভালোবাসি, তাহলে এমন কি করে পারলাম অন্যজনের মিথ্যা কথা আমার প্রিয় মানুষটাকে হাত তুলতে আর ওকে বাজেভাবে অপমান করতে? কি করে পারলাম আমি? নীলা এগুলো ভাবছে আর নিজেকে নিজে যেন সান্ত্বনা দিতে পারছে না। সে সারা রাত এগুলো ভাবতে ভাবতে দু চোখের বাধা যেন এক করতে পারছে না। এভাবে চিন্তা করতে করতে ঘুমিয়ে যায়। আর সকালের দিকে নীলার ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে সে কলেজে যাওয়ার জন্য রওনা দেয়। তার আম্মু তাকে অনেকবার বললো খেয়ে যাওয়ার জন্য, কিন্তু তার কাছে অপেক্ষা করে সে চলে গেল। তার কথা উপেক্ষা করে সে চলে গেল কলেজে, কেননা যে করেই হোক আমার কাছে তার মাপ চাইতে হবে। সেই চিন্তাধারা নিয়ে কলেজের দিকে অগ্রসর হলো। আর এদিকে আমি দেখলাম রায়হানের রুমা বসে আছে। তখন আমি রায়হানের কাছে গিয়ে বললাম, কিরে দোস্ত, কাহিনী কি? সব কিছু কি ঠিকঠাক হয়ে গেছে নাকি রে? হ্যাঁ রে ভাই, তোকে কালকে আমি বলতে চেয়েছিলাম এই বিষয়টা, কিন্তু বলতে পারিনি। বলার আগেই তো ওরকম একটা ঝামেলা চলে আসলো যে কিছু বলার মতো সিচুয়েশন আর হয়ে ওঠেনি। আর রুমা, তুমি তো জানো সুজন আমার বেস্ট ফ্রেন্ড, তা তোমাকে পরিচয় দিয়ে দিচ্ছি। সুজন এটা তোর ভাবি। পরিচয় করে দিতে হবে না, আপনাদের এই বন্ধুত্ব কলেজের সবাই জানে। আর সুজন ভাইয়া, ওই দিন কার জন্য আপনাকে ধন্যবাদ দিয়ে দেয়া হয়নি? আসলে ওই দিন অনেক ভয় পেয়েছিলাম তো, তাই সব কথা যেন আমার হারিয়ে গিয়েছিল। ধন্যবাদ আপনাকে ভাইয়া। আরে না, ধন্যবাদ দেওয়ার কিছুই নেই। আপনার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাকেও আমি এভাবেই বাঁচাতাম। তখন রায়হান বলল, কিরে শালা, তোর ভাবি হয় আর তুই কিনা আপনি করে বলছিস? হ্যাঁ ভাইয়া, রায়ান ঠিকই বলেছে। আপনি আমাকে তুমি করে না বলে আপনি করে বলছেন। আপনি আমাকে এত দূরে ঠেলে দিচ্ছেন। আরে না, কি যে বলো না তোমরা। আচ্ছা ঠিক আছে, তুমি করে বলবো। আর ওই দিনকে আমার থেকে বেশি কিন্তু তোমার বয়ফ্রেন্ডই করেছে, সেটা কি তুমি জানো? কেননা তোমার বয়ফ্রেন্ড ওই দিনকার আগ পর্যন্ত কোনো ছেলের গায়ে স্পর্শ করেনি। আর সেই ছেলে কিনা রাজকে কি মারটাই না মারলো। আমি তো ওর মার দেখে পুরো ফিদা হয়ে গেছি। আসলে মূল কাহিনীটা ছিল, আপনাকে আমার বন্ধু আগে থেকেই ভালোবাসতো,
এই জন্যই রাজ আপনাকে ওইভাবে ওই রকম বাজে সিচুয়েশনে ফালানোর জন্য এটা রায়হান নিতে পারেনি, তাই তো এরকম করে রাজকে কি মারটাই না মারল। তাই নাকি? আমি তো জানতাম না এটা। আর আমি ওই দিনকে ওর এমন ব্যবহার দেখে ওকে ভালোবেসে ফেলেছি। কি ব্যাপার, তুমি সত্যি কি আমার জন্য এমন করেছিলে? আরে না, তেমন কিছু না। সুজন এমনি এমনি বেশি বেশি বলে ফেলতেছে। সুজন, তোকে কিন্তু আমি... থাক, আপনার আর বলতে হবে না, আমি বুঝে গেছি। আর হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ। আমরা এভাবে কথা বলছিলাম, হুট করে রায়হান গেটের দিকে খেয়াল করলো। তার বোন নীলাপও গেট দিয়ে প্রবেশ করে আমাদের দিকে আসে। তখন রায়হান আমাকে বলল, দেখ ভাই, তোকে একটা কথা বলি। এত কিছু হয়ে যাওয়ার পরেও তুই যদি আমার বোনকে এত সহজে মাফ করে দিস, তাহলে তোর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। এটা মাথায় ঢুকিয়ে নিস। কিরে তুই হঠাৎ এই কথা বলতেছিস কেন? কী জন্য বলতেছিস সেটা একটু পরেই না হয় বুঝতে পারবি। আর আমার কথার যদি একটু নড়চড় হয়, তাহলে আজকের পর থেকে আমার সাথে তোর কোনো বন্ধুত্ব নেই। আরে কি হয়েছে সেটা তো বলবি। আর তুই এইটা ভাবিস না যে আমি এত সহজে সব কিছু ভুলে গেছি। আমি নর্মালি থাকার শুধু চেষ্টা করছি, আর আমার ভেতর দিয়ে কী হয়ে যাচ্ছে সেটা শুধু আমি জানি। কেননা তোর বোন যদি আমাকে নিয়ে যা ইচ্ছে তাই বলতো, আমার এতে কোনো প্রবলেম থাকতো না। আর তোর বোন সেটা না করে আমাকে সবার সামনে অপমান করলো। কী জন্য বলেছি সেটা গেটের দিকে তাকালেই বুঝতে পারবি। গেটের দিকে তাকিয়ে দেখি নীলা আপু আমাদের দিকে তেড়ে আসতেছে, আর তার চোখ মুখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। আর ওদিকে নীলা আপু মনে মনে বলছে, কি নির্লজ্জ ছেলের বাবা, ও নাকি আমাকে ভালোবাসে, কিন্তু দেখো একদিন যেতে না যেতে একটু না হয় বকে দিয়েছে, তাই বলে আরেকটি মেয়ের সাথে এভাবে হেসে হেসে কথা বলবে। আজ ওর একদিন কি আমার যতদিন। নীলা আপু মনে মনে এগুলোই ভাবছে আর আমার গোষ্ঠী উদ্ধার করছে। এদিকে নীলা আপু আমার কাছাকাছি চলে আসলো। তখন আমাকে জিজ্ঞেস করলো, কিরে সুজন, এই মেয়েটাকে আর ওর সাথে এভাবে ডলাডলি করে কথা বলছিস কেন? তোর সাহস দেখে অনেক বেড়ে গিয়েছে। তোকে যে আমি কি করব আমি নিজেও জানি না। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, ভদ্রভাবে কথা বলুন, এটা পাবলিক প্লেস। আর আমি কিন্তু আপনার গোলাম নই যে আপনার কথা মতো আমার চলতে হবে। আমি যার সাথে ঘুরি না কেন বা আমি যার সাথে কথা বলি না কেন সেটা আপনার না জানলেও চলবে। কথাটা মাথায় রাখবেন। কি বললি তুই? এই সামান্য মেয়ের সামনে আমাকে অপমান করে কথা বললি? তোকে তো আমি... এই কথা বলে নীলা আপু আমার কলারটা ধরলো। এতে আমার রাগ প্রচুর পরিমাণে বেড়ে গেল। কেননা কেউ যদি আমার কলার ধরে তাহলে নিজেকে আর সংযত রাখতে পারে না। তাই এদিক ওদিক না তাকিয়ে সজোরে নীলার কাঁধে একটা থাপ্পড় লাগিয়ে দিলাম। নীলা আপু আমার কাছ থেকে কখনো আশাই করেনি। তারপর নীলা আপু কাঁদো কাঁদো গলায় বলল, সুজন, তুই আমার সাথে এমনটা করতে পারলে? আমি না হয় কালকে তোর সাথে বাজে ব্যবহার করেছিলাম, তাই বলে তুই আমার ওপর এতটা রেগে আছিস যে আমার গালে থাপ্পড় পর্যন্ত মেরে দেবে? আর সুজন শোন, আমি না হয় তোকে থাপ্পড় মেরেছিলাম, কিন্তু বিশ্বাস কর আমি নিজেকে নিজে ধরে রাখতে পারতেছিলাম না। কেননা রাজ আমাকে তোর নামে অনেক বাজে বাজে কথা বলেছিল। যেমন তুই মেয়ে নিয়ে ফুর্তি করে বেড়াস, তোর 1000টা গার্লফ্রেন্ড আছে, আর তুই মেয়েদের সাথে রুম ডেট করিস। এর সাথে আরও নানা ধরনের কথা বলেছিল। এগুলো শুনে কার মাথা ঠিক থাকবে বল? তাই তো আমি নিজের রাখে কন্ট্রোল করতে না পেরে তখন ওই রকম একটা বাজে সিচুয়েশন করে ফেলি। প্লিজ সুজন, তুই আমাকে মাফ করে দে। আর দেখ, তোকে আমি এই হাতই মেরেছিলাম বলে দেখ হাতটা কি করে ফেলেছি আমি। প্লিজ সুজন, তুই আমাকে মাফ করে দে। আমি আর কখনো তোর সাথে এমন করবো না। আমি যে তোকে ভালোবেসে ফেলেছি রে। আর তুই বল, কেউ যদি তোর ভালোবাসার মানুষের সম্পর্কে এইরকম আজে বাজে কথা বলে, তাহলে সেই মানুষটা কি ঠিক থাকতে পারে বল? নীলাপুর এমন কথা শুনে কি করব বুঝে উঠতে পারছিলাম না। তখন আমি রায়হানের দিকে তাকিয়ে দেখি সে আমার দিকে রাগিয়ে চোখে তাকিয়ে আছে আর আমাকে বোঝাতে চেষ্টা করছে আমি যেন নীলাপুকে না মেনে নেই। তারপর আর কি, রায়হানের ইশারা আমাকে মেনে নিতেই হলো। আমি নীলাপুকে বললাম, দেখেন নীলাপু, আগে আমি আপনাকে ভালোবাসতাম ঠিক আছে, বাট এখন আমি আপনাকে ভালোবাসি না। আর হ্যাঁ, আপনাকে ক্ষমা চাইতে হবে না, ভুল আমার ছিল, তাই ক্ষমাটাও আমি চাইছি। এটা বলে আমি রায়হান আর রোমা ওখান থেকে চলে আসলাম। আর নীলা আপু মনে মনে বলছে,
এতটা রাগ তোর আমার প্রতি? আমি তো বললামই যে ওই সমস্ত কথা শুনেই আমার রাগ উঠে গিয়েছিল। তাই বলে তুই আমার সাথে এমন করবি? আমি তো মানছি যে আমি ভুল করেছি, একটাবার কি আমাকে ক্ষমা করা যায় না? তুই আমার কোনো কথা না শুনে এইভাবে চলে গেলি। তুই জানিস সেই ছোটবেলা থেকে আমিও তোকে অনেক ভালোবাসি, কিন্তু তোকে বুঝতে দিইনি যে আমি তোকে ঠিক কতটা ভালোবাসি। কারণ আমি চাইতাম যে আমার জন্য তোর জন্য কোনো ক্ষতি না হয়। এর জন্যই তোর থেকে দূরে চলে গিয়েছিলাম, কিন্তু নিজেকে যখন আর ধরে রাখতে পারিনি, একমাত্র তোর জন্যই আমি আবারও এখান থেকে চলে এসেছি। আর এসে আমি কি পেলাম? আমার জন্য আবারও তোকে হারাতে বসলাম। নীলাপু এগুলি বলছে আর মনে মনে কান্না করে যাচ্ছে। তার কান্নার জন্য আজকে থামছেই না। আর এদিকে আমি রায়হানকে বললাম, দোস্ত, নীলাপুর সাথে এমনটা করা কি ঠিক হলো? সে তো আমার কাছে সরি বলল, আর সে কী জন্য এমনটা করেছে সেটাও তো সে বলল। তাহলে কি তাকে কষ্ট দেওয়া একটু বেশি হয়ে যাচ্ছে না? প্লিজ দোস্ত, তুই একবার ভেবে দেখ। দেখ, এখানে ভাবাবির কোনো কিছুই নেই। সে যদি তোকে সত্যি ভালোবাসতো তাহলে অন্যজনের কথা শুনে তোর সাথে এরকম বাজে ব্যবহার করতে পারতো না। তার ভেতরে অহংকারের বাসা বেঁধে গিয়েছিল, তাই তো সে চোখে সব কিছু অন্ধ দেখতেছিল। আর সময় হোক, সে কিছুটা কষ্ট পাক, তারপর না হয় তুই ওকে মেনে নিবি। বাট এখন কোনো ক্রমে ওকে মেনে নেওয়া যাবে না। কথায় আছে না, যে যেমন কুকুর তার তেমন মুগুর। রায়হান, আমি বলি কে তুমি, কিন্তু একটু বেশি বেশি করে ফেলছো। এতে করে হিতে বিপরীত না হয়ে যায়। তাই যা করবে একটু ভেবে চিন্তে করবে। মানুষ ভুল করতেই পারে, তাই বলে এমন কিছু করো না যাতে করে সে এমন কোনো ক্ষতি করে ফেলে। কথাটা ভালো করে মাথায় রেখো। সেটা আমিও জানি, কিন্তু কিছু কিছু মানুষের চোখ থাকতেও যে অন্ধ হওয়ার ভাবটা থাকে না, সেটা দূর করার জন্য এমন পদক্ষেপ নেওয়াটা অত্যন্ত জরুরি। তাই আমি যেটা করছি সুজনের ভালোর জন্য করছি, যেন নেক্সট টাইম থেকে এমন ভুল আর দ্বিতীয়বার করতে না পারে। আসলে রায়হান যা বলছে তা ওর বোনের ওপর রাগ করেই বলছে, কেননা তার বোনের থেকেও বেশি সে আমাকে ভালোবাসে। আর তাই তো আমাকে কষ্ট দেয় আর অপমান করায় আমার থেকে বেশি কষ্ট তার হয়েছে। তাই সে চায় তার বোনকেও আবার সমপরিমাণ কষ্ট দিতে। তো যাই হোক, এভাবে কথা বলতে বলতে আর আড্ডা দিতে দিতে ক্লাসের সময় হয়ে গেল, আর আমরাও ক্লাসে চলে গেলাম। আর ওইদিকে নীলা যেন কিছুই ভালো লাগছে না। সে একটা ক্লাস করে বাসায় চলে গেল। আর তার এমন হয়ে যাওয়াতে তার আম্মু অনেকটা চিন্তার মধ্যে পড়ে গেল, কেননা যে মেয়েটা সবসময় হাসি খুশি থাকতো আর আজকে না কয়েকদিন যাবৎ কেমন যেন হয়ে গেছে। ঠিকমতো খাওয়া দাওয়া করছে না, কথা বলছে না কারোর সাথে, সারাদিন শুধু ঘরের মধ্যেই থাকছে। আর চোখে নিচেও কালো দাগ পড়ে গেছে, যেন সে খুব গভীর কিছু একটা নিয়ে চিন্তায় মগ্ন থাকে। সে বারবার জিজ্ঞাসা করলেও নীলাপু কিছু বলে না, শুধু বলে সে একা থাকতে চায়। এভাবে অনেক দিন চলে গেল। আর ওইদিকে নীলাপু এখন আর কলেজে আসে না, সারাদিন ঘরবন্দি হয়ে থাকে। আর এদিকে আমিও যেন এসব কিছু আর নিতে পারছি না। রায়হানকে কিছু বলতে গেলে সে আমাকে ধমক দিয়ে বলে আর কিছুদিন ওয়েট করতে। এভাবে অনেক দিন চলে যায়। তাই আজকে আমি ডিসাইড করি রায়হানকে ভালোভাবে বোঝাবো, যেই বাবা সেই কাজ। আমি রায়হানের কাছে এসে রায়হানকে বললাম, দেখ রায়হান, মানুষ কিন্তু চিরস্থায়ী বাঁচে না, আর মানুষ মাত্রই তো ভুল, তাই না? আর আমি এখন আর এগুলো নিতে পারতেছি না। কি করে পারবো বল? একটা মানুষ তিলে তিলে আমার চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে, আর আমি কি তা শুধু চেয়ে চেয়ে দেখে যাব? ভাই, অনেক হয়েছে, প্লিজ তুই এখন আর আমাকে বাধা দিস না। আচ্ছা ঠিক আছে, তুই যেটা ভালো বুঝিস সেটাই কর। আর হ্যাঁ, আমিও তোকে এটাই বলতে চেয়েছিলাম, কেননা আমি তো নিজে থেকে সব দেখছি। আমার মনটাও কেমন অগোছালো হয়ে গেছে। আমার আগের সেই চঞ্চল বন্ধুটা আর চঞ্চল নেই, কেমন যেন একঘরে হয়ে গেছে। তাই এর থেকে বেশি আর কষ্ট দেওয়া মোটেও ঠিক হবে না। তাই আমি আজকে নীলা আপুকে বলবো তোর সাথে দেখা করার জন্য, ঠিক আছে? আর দেখিস আমার ব্যাপারটা একটু বলে নীলা আপুকে ম্যানেজ করতে পারিস কিনা। রায়হানের এমন কথা শুনে আমি যেন খুশিতে আত্মহারা হয়ে গেছি।
তারপর আমি রায়হানকে জড়িয়ে ধরে বললাম, ধন্যবাদ। আমি জানি তুই আমার কষ্টটা বুঝতে পেরেছিস। থ্যাংক ইউ দোস্ত, তোকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, অবশ্যই বলবো তোর কথা নীলা আপুকে যে তুই রোমাকে ভালোবাসিস। আর এটাও বলবো সে যেন তোর বাসায় বলে এটা ম্যানেজ করে নেয়। তখন রায়হান বলল, আরে ভাই, এখন তো ভালো হয়ে যা। আর কত আপু করবি বল? 2 দিন পর তো বউ হলেও দেখবো যে আপু করে ডাকছে। একটু তো ভালো হ, স্বভাবটা তো চেঞ্জ কর। আরে বিয়ের পর সব কিছু ঠিক হয়ে যাবে, ওটা তোকে চিন্তা করতে হবে না। আর শোন, আমার বউকে আমি যা বলেই ডাকি না কেন সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, তোকে সেটা জানতে হবে না। তুই তোরটা দেখ শালা। চিন্তা কর না দুলা ভাই, তোমার কপালে যে কি পরিমাণ কষ্ট আছে সেটা 2 দিন পরেই বুঝতে পারবে। আমার বোনটা যে কি জিনিস সেটা হারে হারে টের পাবে। তাই যত খুশি এখনই হয়ে নাও, বিয়ের পর তো শুধু কাঁদতেই হবে। আরে পাগলা, এগুলো ভালোবাসার অত্যাচার, ওইগুলো কোনো মেটার করে না। ভালোবাসায় যদি একটু এরকম না থাকে তাহলে তো চলেই না, তাই না? সেটা দেখা যাবে। আচ্ছা থাক, আমি তাহলে বিকেলের দিকে নীলাপুকে তোর সাথে দেখা করতে বলবো। আর তুই বটগাছটার নিচে চলে আসিস, যেখানে আমি আর তুই আড্ডা দিই। কিন্তু আজকে আমি আসবো না, আজকে আসবে তোর প্রিয় মানুষ। একটু শক্ত হয়ে থাকিস, কেননা আজকে যে তোর কপালে কি ঝড় বয়ে যাবে সেটা আমি জানি না। কথাটা মাথায় রাখিস, এতদিনের জমানো রাগ, একটু সাবধানে থাকিস। আরে ভাই, তোর এটা নিয়ে চিন্তা করতে হবে না, তুই যা তো। আমার যেন এখন আর তস হয়েছে না। তুই তাড়াতাড়ি বাসায় গিয়ে তোর বোনকে পাঠিয়ে দে। তারপর রায়হান বাসায় চলে গেল। আর বাসায় গিয়ে ওর বোনের দরজার সামনে গিয়ে টোকা দিয়ে বলছে, এই নীলাপু, আমার কথা শুনতে পাচ্ছিস? আমার তোর সাথে গুরুত্বপূর্ণ একটা কথা আছে, দরজাটা খোল। খুলবো না দরজা। তোর মতো ভাইয়ের সাথে কথা বলার কোনো ইচ্ছে আমার নেই। যে ভাইকে না নিজের বোনের কষ্ট বুঝতে পারে না, সে ভাই থাকা থেকে না থাকাই ভালো। কি বললি তুই? তুই আমাকে এত বড় কথাটা বলতে পারলি? আচ্ছা যাই হোক, আগে তো আমার কথাটা শোন, তারপর না হয় ভেবে দেখিস আমার মতো ভাই থাকাটা ভালো না না থাকা ভালো। দেখ, আমি তোর সাথে ঝগড়া করতে চাইছি না, আর তোর সাথে কথা বলার আমার কোনো ইচ্ছে নেই। যা তুই এখান থেকে, তুই তোর মতো থাক আর আমাকে আমার মতো থাকতে দে। আর তুই তোর বন্ধুকে বলে দিস আমি আমার মতো থাকবো, তোর বন্ধুকে আর কখনো ভালোবাসবো না, আর তোর বন্ধুর সাথে কখনো কোথাও দেখাও করব না, আর আমার মুখও কখনো দেখাবো না তোর বন্ধুকে। আর আমি মরে গেলেও যেন তোর বন্ধু আমাকে দেখতে না আসে, কথাটা তোর বন্ধুকে জানিয়ে দিস। সাবধানে কথা বল, না হলে থাপড়িয়ে তোর সবগুলো দাঁত ফেলে দেব। আর তোকে বলেছি না বাইরে আসতে, আর দরজা খুলতে বলেছি না। আর একটা কথা বলতে, না হয় এর আগে আমার একটা কথাটা তো শুনে দেখবি, তারপর না হয় ভেবে দেখিস যে তুই কি করবি। কি বললি তুই? তুই আমাকে থাপ্পড় মারবি? তবে রে দাঁড়া, আজকে তোর খবর আছে। এই বলে নীলা রুমের দরজাটা খুলে রায়হানকে মারার জন্য ধাওয়া করতে লাগে। আর রায়হানও নীলার হাত থেকে বাঁচার জন্য দৌড়াদৌড়ি করতে লাগে। তারপর রায়হান নীলাকে থামিয়ে দিয়ে বলতে শুরু করলো, আরে আগে আমার কথাটা শোন, তারপর আমার সাথে তোর যা ইচ্ছা করার করে নিস। আগে আমার কথাটা তো শোন। সুজন তোর সাথে দেখা করতে চেয়েছে, আর আমরা যে বটগাছটার নিচে আড্ডা দিই না, সেই বটগাছটার নিচে ওয়েট করছে। কি বললি তুই? সুজন আমার জন্য অপেক্ষা করছে? আর এই কথাটা তুই এখন বলছিস? এই কথাটা তুই আগে বলবি না আমার সোনা ভাই? হয়েছে হয়েছে, এখন তোর পাম দেওয়া লাগবে না। এতক্ষণ তো আমাকে দেখতেই পারতেছিলেন না, আর এখন পাম দেওয়া হচ্ছে, তাই না? আচ্ছা যা, দেখা করে আয়, আর সব কিছু মিটমাট করে আয়। না, যাবো না ওর সাথে দেখা করতে। একটু অপমান করেছিলাম বলে আমাকে কত কষ্ট দিল। করবো না ওর সাথে দেখা। থাক ও ওর মতো করে, আর আমি আমার মতো থাকবো। কারোরই দরকার নেই আমার। আমি একা আছি, একাই ভালো আছি। আসলে এই কথাগুলো নীলা অভিমান করে বলল, কেননা ওই ঘটনার পর থেকে একটা বারের জন্য সুজন নীলার সাথে কথা বলেনি। আর সুজন কেন রায়হানও কথা বলেনি নীলার সাথে। তা নীলার অনেক অভিমান হয়ে গিয়েছে, তাই সে এই কথাগুলো বলল। তখন রায়হান বলল, নাটক বাদ দাও প্রিয়, আমি তো জানি তুমি সুজনের সাথে দেখা করার জন্য পাগল হয়ে আছো। আর এটাও জানি তুমি সুজনকে পেলে তোমার সব রাগ অভিমান ধুলোয় মিশে যাবে। তাই এখানে নাটক না করে যাও, সুজনের কাছে যাও। আর একটা কথা,
সুজন কিন্তু আমার জন্য তোর সাথে কথা বলেনি, কারণ আমি ওকে বলে দিয়েছিলাম তোর যে পর্যন্ত এই অহংকার আর রাগ জেদ না কমে সে পর্যন্ত ও যেন তোকে মেনে না নেয়। কি বললি তুই? তাহলে সব নাটের করো তাহলে তুই? তবে রে, তোকে তো আজকে খেয়েছি। সামান্য কিছু কথার জন্য তুই আমাকে এতটা কষ্ট দিতে পারলি? তুই না আমার ভাই, কি করে পারলি তুই আমার সাথে এমনটা করতে? আর তুই তো এটাও জানতি আমার রাগ জেদ না হয় একটু বেশি, তাই বলে তুই আমাকে... তুই আমার বোন হয়েছিস তো কি হয়েছে? তোর আগে আমার বন্ধু, তুই আমার ভাইয়ের মতো বন্ধুকে অপমান করেছিস, তাই এর প্রতিশোধ নেওয়ার জন্য আমি সুজনকে বলেছিলাম তোর সাথে যেন কোনো সম্পর্ক না রাখে, আর তোর সাথে যেন কোনো কথা না বলে। আর তুই ভালো করে জানিস আমি সুজনকে যা বলবো ও তাই করবে। আচ্ছা বাদ দে, অনেক হয়েছে, সব কিছুরই একটা শেষ হওয়া দরকার। তাই তোকে সুজনের সাথে দেখা করতে বললাম। আর যা, সেও তোকে ছাড়া ভালো নেই। শুধু আমার জন্য এতদিন সে চুপ করেছিল, না হয় দেখতি কবে ছ্যাঁচড়ার মতো তোর পেছনে পড়ে আছে। আচ্ছা যা, দেখা করে আয়। তারপর নীলা দৌড়ে সুজনের সাথে দেখা করতে চলে গেল। আর সেখানে গিয়ে দেখলো সুজন একটা গাছের নিচে বসে আছে আর মনে মনে কি যেন ভাবছে। তারপর নীলা তার সামনে গিয়ে একটু গাছে দেয় আর বলে, কি রে, রায়হান বললো তুই নাকি আমার সাথে দেখা করবি? কি হয়েছে বল, আর যা বলবি তাড়াতাড়ি বল, আমার হাতে একদম সময় নেই। কথাগুলো নীলা অভিমানের স্বরে পড়ল, আর এটা আমি ঠিকই বুঝতে পেরেছি। তখন আমি বললাম, এখনও রাগ করে আছেন আমার ওপর? প্লিজ এখন আর আমার ওপর রাগ করে থাকবেন না। দোষও আপনি করবেন আর রাগও আপনিও করবেন, তাহলে এটা হয় বলেন? আমি কে যে আমার রাগ করে থাকায় তোর কিছু যায় আসে? আপনি আমার এমন একটা মায়া, যাকে ছাড়া আমি নিঃস্ব এক প্রতীক, যাকে ছাড়া আমি কোনো কিছু কল্পনাও করতে পারি না, যার প্রতিটি কথা বলা আমার হৃদয়ে ঝড় তুলে দেয়, যাকে একটু চোখে দেখলে আমার হৃদয়ে প্রশান্তি নেমে আসে, যার একটু ছোঁয়া পাওয়ার জন্য আমি ব্যাকুল হয়ে থাকি, যার হাসি আমাকে মুগ্ধ করে দেয় তার দিকে তাকিয়ে থাকার জন্য। আপনি আমার সেই মানুষ যাকে আমি মনের এই ছোট্ট করে জায়গা দিয়েছি, যে কিনা আমার অস্তিত্ব, আমার বেঁচে থাকার অধীর আগ্রহ, যার চলন বলন আমাকে তার প্রতি আকৃষ্ট করে। আপনি আমার সেই মানুষ যাকে এক নজর না দেখলে আমি আর থাকতে পারি না। আপনি আমার সেই মানুষ যাকে আমার সব সময়ের জন্য চাই। না, আমি তোর কিছুই না। আমি যদি তোর কিছু হতামই তাহলে সামান্য ওই কথার জেদ টেনে তুই এতদিন আমার সাথে কথা না বলে থাকতি না। আমি তো তোকে আবারও বলছি, স্বীকারও করেছিলাম, তারপরও কেন আমাকে তুই এত কষ্ট দিলি? তুই জানিস আমি তোকে ঠিক কতটা ভালোবাসি। সেই ছোট্টবেলা থেকে তোকে আমি ভালোবেসেছি, কিন্তু তোকে বলতে পারিনি। কেন জানিস? কারণ আমার জন্য তোর আবার কোনো ক্ষতি হয়ে না যায়। কেননা আমি আমার রাগ জেদের কারণে নিজেই নিজেকে গোপন করে রেখেছিলাম নিজের অগোচরে। কিন্তু কি করবো বল, তারপরে তোকে ছেড়ে থাকতে পারিনি। একমাত্র তোর জন্যই আমার এখানে আসা, আর তোর জন্যই আমার এই কলেজে ভর্তি হওয়া, শুধু তোকে একটা বার দেখবো বলে। কিন্তু কি করবো বল, যখনই তোর সামনে আসতাম তখনই কোনো কিছু না কোনো কিছু নিয়েই তোর সাথে আমার ঝগড়া লেগেই থাকতো। আমি কি জানি তুই আমার কত কষ্ট পেয়েছিস? কিন্তু কি করবো বল, ওই যে বললাম না, আমার রাগ উঠলে মাথা ঠিক থাকে না, তাই তো হঠাৎ কি করে ফেলতাম নিজেই জানি না। তাই বলে তুই আমাকে এতটা কষ্ট দিলি, তোকে আমি কখনো মাফ করব না। আসলে নীলা আপু, আমি কি করব বলো? সব দোষ তোমার ভাইয়ের। সে আমাকে তোমার সাথে কথা বলতে বারণ করেছে। এখন আমি কি করব বলো? আমি যে তার কথা শুনতে বাধ্য, তাই তো তোমার সাথে কথা বলতে চেয়েও কথা বলতে পারিনি। প্লিজ নীলা আপু, আমাকে ক্ষমা করে দাও। আমি যে আর তোমাকে ছাড়া থাকতে পারছি না। আই লাভ ইউ নীলা আপু, আই লাভ ইউ সো মাচ। কি বললি তুই? এটা কোন প্রপোজ হলো? ভালোবাসিস আবার আপু বলছিস? এটা কেমন একটা হয়ে গেল না? আর হ্যাঁ, ক্ষমা করতে পারি একটা শর্তে, আর সেটা হলো আমাকে কখনো কষ্ট দিতে পারবে না। আমি ব্যতীত অন্য কেউ মেয়ের দিকে তাকাতেও পারবে না। যদি তাকাস তাহলে তো চোখগুলো আমি গেলে দিব, কথাটা যেন মাথায় থাকে। ঠিক আছে নীলা আপু, তুমি যা বলবে আমি তাই মাথা পেতে নেব, আর তোমার সবগুলো কথা অক্ষরে অক্ষরে পালন করব। তবুও তুমি আমাকে একটু ভালোবাসা দাও। আমি যে তোমার ভালোবাসাহীনা পাগল হয়ে যাচ্ছি, আর থাকতে পারছি না তোমাকে ছাড়া। অনেক ভালোবাসি তোমায়। আবার আপু বলা, তাই না? দাঁড়া, তোর আপু বলা আমি বের করছি। তখন নীলা আপু
গাছের একটা শুকনো ডাল ভেঙে আমাকে মারতে শুরু করলো। আর আমিও নীলাপুর মারের হাত থেকে বাঁচার জন্য এদিক ওদিক ছোড়াছুড়ি করছি। তখন নীলাপু দাঁড়িয়ে গিয়ে আমাকে বলল, আর একবার যদি আমাকে আপু বলেছিস তো তোর একদিন কি আমার যত দিন লাগে, বুঝতে পেরেছিস কথাটা? ঠিক আছে নীলাপু, এবার একটু রাগানোর জন্যই বললাম। তারপর আবার বললাম, না না সরি নীলা। তখন নীলা বলল, আচ্ছা ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম। আর হ্যাঁ, আরেকটা কথা, ওই যে দেখলাম তুই একটা মেয়ের সাথে হেসে হেসে কথা বলতেছিলি, সে মেয়েটা কে রে? যদি সত্যি কথা না বলেছিস তো তোর মাথায় আজকে কাঁঠাল ভাঙবো। আরে বলছি তো, এত চেতে যাও কেন? হ্যাঁ, ওইটা কে সেটা বলবো, কিন্তু তার আগে আমাকে একটা কথা দিতে হবে। ওইটা শোনার পর তোমাকে আমার একটা কথা রাখতে হবে, তাহলে আমি বলবো। কথা দাও। আগে তো বলবি মেয়েটাকে, তারপর না হয় কথা দেব। আর না জেনে শুনে আমি কি করে তোকে কথা দিব? না, আগে কথা দিতে হবে, তাহলেই বলবো, না হলে আমি বলবো না। প্লিজ নীলা, কথা দাও আমাকে যে ওইটা শোনার পর আমার কথাটা রাখবে। আচ্ছা ঠিক আছে, কথা দিলাম, কিন্তু রাখার মতো হলে তবেই রাখবো। যদি উল্টাপাল্টা কিছু বলেছিস তোর খবর আছে, এই বলে দিলাম আমি। আসলে না মানে ওই মেয়েটা হলো, ওই মেয়েটা না মানে 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 করছিস কেন? দেবো নাকি একটা মেরে? এত নাটক না করে সরাসরি বল ওই মেয়েটাকে। আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে, আর গরম করাস না আমার মাথা, তাহলে কিন্তু তোর খবর আছে। তারপর আমি বললাম, ও আসলে ওইটা তোমার হবু ছোট ভাইয়ের বউ ছিল, বুঝতে পেরেছো? কি বলি তুই? তাহলে কাহিনী এত দূর গড়িয়ে গেছে আর আমি কিছুই জানি না। আজকে তো রায়হানের খবর আছে, আজকে ওর যতদিন কি আমার একদিন। আরে রে, ওইটা ওর যতদিন হবে না, ওইটা হবে ওর একদিন কি আমার যতদিন লাগে। ওই হইল একটা, ওর একদিন কি আমার যতদিন লাগে। আর কি রে, তোর সাহস দেখে দিন দিন বেড়েই যাচ্ছে। তা আমি যে তোর সিনিয়র, এটাকে তুই ভুলে গিয়েছিলি যে আমার ভুল ধরছিস? দেবো না মেরে একটা। আচ্ছা সরি, আর বলবো না। আর আরেকটা কথা, তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে তুমি এটা নিয়ে রিয়েক্ট করবে না। আর হ্যাঁ, বাসায় গিয়ে তোমার বাবা মাকে রায়ানের সাথে ওই মেয়ের বিয়ের ব্যবস্থা করবে। আর মেয়েটা অনেক ভালো, তোমার ভাইয়ের অনেক কেয়ার করে। আর তোমার ভাইও মেয়েটাকে অনেক লাভ করে। বলতে পারো আমার পরে যদিও কাউকে ভালোবেসে থাকে, সেটা হলো ওই রোমা মেয়েটা। নামটা বলতে ভুলে গেছি, মেয়েটার নাম হলো রোমা। আচ্ছা সেটা না হয় বুঝলাম, সেটা আমি ম্যানেজ করে দিব নে। এখন আমাদের বিয়ের ব্যাপারটা কি হবে সেটা তো বল। আমি কিন্তু তোমাকে ছাড়া আর থাকতে পারবো না। আর আমার তোমাকে নিয়ে খুব ভয় হয়, যদি তোমাকে কেউ আমার থেকে কেড়ে নেয়। অনেক ধৈর্য ধরেছি আমি, আর ধৈর্য ধরতে পারবো না। এখন যে করেই হোক তুমি কোনো একটা ব্যবস্থা করো। আরে আগে আমার পড়ালেখা তো শেষ করি, একটা চাকরি বাকরি করি, তারপর না হয় বিয়ে শাদির ব্যাপার। এত তাড়াতাড়ি বিয়ে করলে তোমাকে খাওয়াবো কি বলো? আর তোমার মা বাবা তো রাজি হবে না, তাই না? আর আমার মা বাবার ব্যাপার তো আছে, এদেরকে তো রাজি করাতে হবে। আমি এত কিছু শুনতে চাই না, যা করার আজকের মধ্যেই করতে হবে। আর আমি আমার ফ্যামিলিকে রাজি করাবো, তুমি তোমার ফ্যামিলিকে রাজি করো। আমি আর ওয়েট করতে পারবো না, যত তাড়াতাড়ি পারো আমাদের বিয়ের ব্যবস্থা করো। বিয়ের পর তুমি পড়ালেখা করতে পারবে। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার ফ্যামিলিকে রাজি করাও, তারপর আমি আমার ফ্যামিলিকে বলে দেখছি তারা কি বলে। তারপর আমি নীলাকে জড়িয়ে ধরলাম, আর নীলাও আমাকে জড়িয়ে ধরলো। আর মনে হলো সে আমার বুকে এসে পরম শান্তি পেল। তারপর নীলার সাথে অনেক কথা আর ঘোরাঘুরি করে রাতের দিকে বাসায় আসলাম। বাসায় এসে আম্মুকে বললাম, আম্মু তোমাকে আমি একদিন একটা কথা বলেছিলাম না, তোমার কি মনে আছে? কি কথা রে? আর কি বা মনে থাকবে, যা বলার সরাসরি বল। আসলে আম্মু, তোমাকে আমি রায়হানের বোনের কথা বলেছিলাম যে আমি ওকে ভালোবাসি। তুমি ওই দিন সেটা মজার ছলে নিলেও আজকে আমি কোনো মজা করছি না। আসলে আমি সত্যি নীলাকে অনেক অনেক ভালোবাসি, আর আমি ওকে এখনই বিয়ে করতে চাই। এখন তুমি আব্বুকে বুঝিয়ে বলো, আর তুমি যদি আব্বুকে রাজি করাতে না পারো তাহলে আমি কি নীলাকে নিয়ে পালিয়ে যাব। এই কথাটা মাথায় রেখো। আচ্ছা আমি দেখি, তোর আব্বুকে বলে দেখি সে রাজি হয় কিনা। রাজি হয় কিনা সেটা দেখার বিষয় তোমার, আমার না। আমি ভালোই ভালোই তোমাকে বললাম, যদি নীলার সাথে আমার বিয়ে না করাও তাহলে আমি বাড়ি ছেড়ে নীলাকে নিয়ে পালিয়ে যাব। এটা আমার ফাইনাল কথা। আর ওইদিকে নীলা ওর আম্মু আব্বুকে আমার কথা বললে তারা শুরুতে রাজি না হতে চাইলেও পরে ভেবে দেখে যে আমার মতো ভালো ছেলের হাতে তাদের মেয়েকে তুলে দিলে খারাপ হয় না, তাই তারাও রাজি হয়ে গেল।
আর বলল আমার আব্বু আম্মুকে তাদের বাসায় যেন পাঠায়। আর ওইদিকে আরেকটা কাহিনী হয়ে গেছে। নীলা আমার সাথে সাথে রাহানের ব্যাপারটাও ওদেরকে বুঝিয়ে বলে, আর রাহানের ব্যাপারে ওরা রাজি হয়ে যায়। আর তারা ডিসাইড করে আমার আব্বু আম্মুকে বলে আমার নীলা রায়হান রোমার বিয়ে একদিনেই ঠিক করবে। যেই বাবা সেই কাজ। আমিও আমার আব্বু আম্মুকে রাজি করেই ওদের বাসায় পাঠিয়ে দিলাম। তারপর আমার আব্বু আম্মু আমার আর নীলার বিয়ে ঠিক করে আসলো। আর এটাই ফাইনাল হলো যে আমার আর নীলা আর রায়হান আর রোমার বিয়ে একদিনই হবে। এদিকে আমি আর নীলাও খুশি, আর ওদিকে রায়হান আর রোমা খুশি। দেখতে দেখতে আজ বিয়ের দিন ঘনিয়ে আসলো। আজ আমার বিয়ে। আমাদের বাড়িঘর সুন্দর করে সাজানো হলো, আর ওইদিকে নীলাদের বাড়িঘর সুন্দর করে সাজানো হলো। যেহেতু এক বাড়িতে দুই বিয়ে, তাই নীলাদের বাড়িতে একটু বেশি সুন্দর করে সাজানো হয়েছে। দেখতে দেখতে আমার আর নীলার বিয়ে হয়ে গেল। ওইদিকে রায়হানের বিয়ে হয়ে গেল। রায়হান রোমাকে বলছে, কি পাখি, তোমাকে বলেছিলাম না আমি ছাড়া তোমাকে কেউ পাবে না? কি কথাটা সত্যি হয়েছে তো? ময়না পাখি, তুমি যা বলেছিলে তাই হয়েছে। সবই যখন হয়েছে তাহলে এখন তো আর আমাকে বাধা দিতে পারবে না। এখন তো খেলা শুরু হবে, কি বলো? এখন কই পালাবা সুন্দরী? এখন আমি তোমাকে বউ করেই ছাড়বো। না না না, এ হতে পারে না। ছেড়ে দে শয়তান। তুই আমার দেহ পাবি, কিন্তু মন পাবি না। তোর মনের মায়ের বাপ, তোর দেহ পেলেই হবে। তোর দেহ পেলে তোর মন আপনি আপনি আমার হয়ে যাবে। তাই বলে রায়হান আর রোমা হারিয়ে গেল সুখের সাগরে। সেটা আপনাদের না জানলেও চলবে। আর এদিকে আমি বাসর করে ঢুকতে নীলাপু এসে, ও সরি, এখন তো সে আমার বউ হয়ে গেছে। উফ, আমিও না কি বলতে কি বলে ফেলি। তারপর নীলা এসে আমাকে সালাম করতে যাবে, তখন আমি নীলাকে ধরে বললাম, পা ধরে সালাম করতে হয় না, এটা আমাদের ইসলামিক নিয়মে মানা করা আছে। তোমার জায়গা আমার পায়ে নয়, তোমার জায়গা আমার বুকে। তারপরে আমরা দুজন 2 রাকাত নফল নামাজ পড়ে খাটে বসলাম। তখন আমি নীলাকে বললাম, কি সুন্দরী, এখন কি করবে? এখন পালাবে কোথায়? দেখো, উল্টাপাল্টা চিন্তা মাথায় আনবি না। আমি তোর সিনিয়র, এটা ভুলে যাস না। সিনিয়র হয়েছে তো কি হয়েছে, এই জুনিয়রটাকে কেমন সামাল দিতে পারো সেটাই আজকে দেখবো। হা। দেখ, একদম আমার কাছে আসবি না। তারপর আমি আর কিছু বলতে পারলাম না। এমনি সুজন এসে আমার ওপর ঝাঁপিয়ে পড়লো আর একটা একটা করে সব কিছু খুলতে রাখলো। তারপর কি হলো ওটা তো অডিয়েন্সরা বুঝতেই পেরেছেন। বাকিটা না হয় ইতিহাসেই থাক। আর আমরাও আমাদের মতো সুখের সাগরে ভাসতে থাকি। আর আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে বিয়ে করে নিয়ে জেনে নেবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই।